কুয়েতে মার্কিন দূতাবাস ও সৌদি আরবে আরামকো তেল শোধনাগারে ইরানের হামলা, 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। খামেনি স্মরণে ঢাকার আনুষ্ঠানিক শোক, মধ্যপ্রাচ্যে নিহত 2 বাংলাদেশি প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জ্বালানি সংকট, অসহনীয় মূল্যস্ফীতি ও রপ্তানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের, অভয় দিলেন বাণিজ্যমন্ত্রী। গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর একাধিক পরিকল্পনা, মনোরেলের বাস্তবতা যাচাইয়ের নির্দেশ, বাতিল হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম, ফিরিয়ে দেওয়া হবে সুযোগ সুবিধা, জানালেন মন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে এবার সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময় হামলা হয়েছে কাতারের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রেও। এরপরই গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। ফলে বিশ্বজুড়ে বেড়ে গেছে তেলের দাম 12 ভাগ ও গ্যাসের 50 ভাগ। এছাড়া কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা আর মার্কিন বাহিনীর একাধিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। আলী খামেনিকে হত্যার তৃতীয় দিনেও প্রধান শত্রু ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা জারি রেখেছে ইরান। হামলা অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোই। হামলা হয়েছে কুয়েতে মার্কিন দূতাবাসে। সোমবার কুয়েত সিটিতে মার্কিন দূতাবাস থেকে আগুন আর ধোঁয়া উঠতে দেখা যায়। একই দিন কুয়েতে মার্কিন যুদ্ধ বিমান F-15 স্ট্রাইক ঈগল বিধ্বস্ত হয়েছে। নিরাপদে বের হয়েছেন 6 জন পাইলট। ইরানের বিপ্লবী গার্ড একে নিজেদের সফলতা দাবি করলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুল বোঝাবুঝির কারণে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে। অন্তত 3টি যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্তের খবর স্বীকার করেছে কুয়েত। এদিকে সৌদি আরবে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন নিয়ন্ত্রণের জন্য রাস তানুরা শোধনাগারের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ রাখা হয়। কাতারের জ্বালানি খাত লক্ষ্য করেও 2টি ড্রোন হামলা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলা হয়েছে ওমানের জ্বালানিবাহী জাহাজে। মাস্কট উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরবর্তী স্থানে বিস্ফোরকবাহী নৌযানের এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছে। এদিকে তৃতীয় দিনের মতো ইরান লক্ষ্য করে চলছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা। এরই মধ্যে ইরানে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে ইরানের 550-রও বেশি নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে রেড ক্রস। ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিও, টেলিভিশন ও বেশ কয়েকটি হাসপাতাল ভবন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ আশপাশের শহরগুলোতে বিমান হামলা চালিয়ে 31 লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। আর ইরানে হামলা প্রায় 1 মাস স্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পে লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই অবস্থান জানায়। মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে 2 জন বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছে। এদিকে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান চলাচল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিত জরুরি হয়েছে। বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিনিয়ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর যাদের ভিসার মেয়াদ বা অন্য সমস্যা হচ্ছে সেগুলো সমাধানে একটি সেল গঠন করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জন্য সম্ভাব্য যা করার সেটাই সরকার করবে। ক্রাইসিস বেশি হলে বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। বহু ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্ট। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অন্যদিকে আকাশপথের স্থবিরতা। গেল 28 ফেব্রুয়ারি শনিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার 23টি, রবিবার 40টি এবং সোমবার দুপুর পর্যন্ত 39টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এখন কালকে তো বন্ধ হয়ে গেছে, এখনো চালু হয় নাই। এজেন্সির কাছে ফোন দিছিলাম, সে বললো যে অপেক্ষা করো, যদি তারা একটা ডেট দেয় সেই ডেটে আবার যেতে পারবা। পরশু দিন এটা আবার আজকে আমরা রিশিডিউল করে দেন আজকে আবার আসছি। ভাই সৌদি আরবে যাইতে আসছি, কিন্তু এখন আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট হলো 2:25 ছিল, এখন আইসে দেখি ফ্লাইট ক্যান্সেল দিয়ে দিছে। আমার ফ্লাইট ছিল আজকে 4:25, ঠিক আছে। তো ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আমাকে বলছিল যে তোমার ফ্লাইট ক্যান্সেল। তো বলতেছে যে ইন্ডিয়া যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে আর ওই বিমানে উঠাবে না, মানে বন্ধ, ইন্ডিয়া থেকে আর ছাড়া হবে না বিমান। এজেন্সিগুলো থেকে সঠিক তথ্য না পেয়ে অনেকেই বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়েন। ফ্লাইট কবে চালু হবে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। আমার ফ্লাইট 2 বার বাতিল হয়েছে। একবার কুয়েত ট্রানজিট দিয়েছিল, ওখান থেকে জেদ্দায়, আর দ্বিতীয়বার যখন টিকিট দিয়েছে, ইন্দো বাংলায় টিকিট দিয়েছে, ওরা আমাকে 11:30 বাজে ইনফর্ম করছে যে ওটা দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি থেকে যে ফ্লাইট যাবে ট্রানজিট করে, ফ্লাইট আর যাচ্ছে না। যেখান থেকে টিকিট কাটছিলাম ওখান থেকে বলছে তোমরা এখানে যাও, গেলে পরে বুঝতে পারবে। সঠিক কোনো তথ্য তারা দেয় নাই। ট্রাভেল এজেন্সির সাথে আমি কল দিলাম, ট্রাভেল এজেন্সি তো কথা বলে নাই, এখনো আমার কল রিসিভ করে নাই। কল রিসিভ করলে বলতে পারবো যে ট্রাভেল এজেন্সি কি বলে। ট্রাভেল এজেন্সি আমার গতকালকে বলছে যে ফ্লাইট ওকে আছে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। শিগগিরই এই সংকটের অবসান মিলবে কিনা তা নিয়েও শঙ্কায় সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি দুষ্প্রাপ্য হয়ে উঠতে পারে শঙ্কায় বিশেষজ্ঞরা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিপদ বেড়ে জ্বালানি দুর্ভিক্ষেও রূপ নিতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের অজুহাতে এখনই দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নেই। তবে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে জ্বালানির দামে অস্থিরতার পাশাপাশি দ্রব্যমূল্য অসহনীয় হওয়া এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনায় হরমুজ প্রণালী, কারণ সমুদ্র পথে পরিবাহিত বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয় এই প্রণালী দিয়ে। এ পথ দিয়েই প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নেওয়া হয় বিভিন্ন দেশে। ইরান, ইরাক, কুয়েত, কাতার বা সৌদি আরব, দুবাই থেকে জ্বালানি তেল ও তরলায়িত প্রাকৃতিক গ্যাস বিভিন্ন দেশে সরবরাহ হয় এই সমুদ্র পথে। তাই যুদ্ধ শুরুর পর থেকেই সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ যদি করে দেয়, না করে দিলেও জাহাজ চলাচল সীমিত হয়ে যাবে এবং এমনি থেকে নিজে থেকেই জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, কারণ তাদের একটা সিকিউরিটি আছে না। আমাদের এলএনজি পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা বলতেছিলাম যে আমরা জাহাজ পাচ্ছি না, সরকার জাহাজ ভাড়া করে কোথাও পাচ্ছিল না। তো ওই অবস্থায় যদি সেটা হয়, এখন জ্বালানির প্রাপ্যতাই তো দুষ্প্রাপ্য হয়ে যাবে।
জ্বালানি তখন দুষ্প্রাপ্য, জ্বালানি তখন দুর্ভিক্ষ লেগে যাবে, জ্বালানি বুভুক্ষার শিকার হবে শুধু বাংলাদেশ না, আনুষঙ্গিক সব দেশ যারা রপ্তানি করে, আমদানি করে। তবে এর কারণে ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। তার একটা বড় কারণ হলো দীর্ঘদিন থেকেই ভোক্তারা উচ্চ মূল্যে জ্বালানি কিনছেন, বিপিসি সেখানে মুনাফা করছে। বিপিসি 2025 সালে প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং এরকম একটি বাড়তি মুনাফার জায়গায় তাকে নতুন করে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে যাতে ভোক্তার উপরে বাড়তি মূল্য না বাড়ানো হয়, সেটি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে পরিবহনের 84% তেল যায় এশিয়ার বাজারে। তাই যুদ্ধ বেশি দিন চলতে থাকলে জ্বালানি সংকট ভয়াবহ হতে পারে। যেহেতু বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানির কন্ট্রাক্টগুলো করা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে, সুতরাং সেই হিসেবে আপাতভাবে জ্বালানি জনিত অভ্যন্তরীণ বাজারের সংকটে পড়ার কথা না। কিন্তু সমস্যা হবে যদি হরমুজ প্রণালী বন্ধ হলে, যদি জ্বালানির সরবরাহ চ্যানেলে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে বাংলাদেশকে হয়তো সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর সঙ্গে তার চুক্তি রয়েছে, মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে। আমাদের এমনিতেই অর্থ নেই, টাকা নেই, বৈদেশিক মুদ্রা নেই, আমরা জ্বালানি কিনতে পাচ্ছি না এখনই। আর যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি দুষ্প্রাপ্য হয়ে যায়, তাহলে তো তার দাম অনেক বেড়ে যাবে। মানুষ ভাত না পেয়ে মারা গেছে, জ্বালানি না পেয়ে কি হবে সেটা তো মানুষ দেখেনি। এই আধুনিক বিশ্বে জ্বালানি ছাড়া মুহূর্ত চলে না। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় জনশক্তি রপ্তানি ও সার্বিক ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে গেছেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট হবে না বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের প্রণয় ভর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। দিল্লির হাই কমিশনার জানান, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক ঐতিহাসিক, দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে আরও গতি আনতে হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। এর মাধ্যমে নতুন সরকারের প্রতিনিধি হিসেবে পরিচিত হওয়া ও বিভিন্ন বিষয় অবহিত করা হয়েছে। আলোচনা হয়েছে বন্ধ থাকা সীমান্ত হাট চালু সহ অন্যান্য বিষয়েও। বাণিজ্যমন্ত্রী বলেন, এটি সম্পর্কের শুরু। হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট না হলেও খরচ বাড়তে পারে বলে শঙ্কা বাণিজ্যমন্ত্রীর। জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়তে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম পর্যায়ক্রমে বাতিলের পাশাপাশি আর্থিক সুবিধাও ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবারও সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে বৈঠক হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শামসুল হকের সাথে। বৈঠকের পর তিনি জানান, গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। ঢাকার যতগুলি গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত বড় বিনিয়োগ না, কম বিনিয়োগে বেশি মানুষকে কাভারেজ দেওয়া, এটার প্রতি ওনার আগ্রহ। ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং বিস্তৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে। পরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ জানান, জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই পরিবারগুলোর আর্থিক অনুদান ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারের করণীয় সম্পর্কেও জানানো হয়েছে। তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং সে ব্যাপারে আমাদের যেসব স্কিম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ।
তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায়, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, গ্রহণযোগ্য ও গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। 7 কলেজের বিষয়টি মীমাংসিত, এ বিষয়ে সবার সম্মতির কথাও জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে, তবে সংবিধানে নেই এমন কিছু সংসদে উত্থাপন করবে না বিএনপি। জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনীত করার মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান। একই দিন সংসদের হুইপ হিসেবে নিয়োগ পান 6 জন সংসদ সদস্য। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের জি.কে. গৌস, খুলনা 3 আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর 3 আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের আক্তারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস এ তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, সরকারের যাত্রা শুরু হয়েছে, দেশকে এগিয়ে নিতে কাজ চলমান থাকবে। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ডাটাবেস মেইনটেইন করে সহজ করা হবে। জানান, নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেবে সরকার। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক SAM মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক মুস্তফা জুলফিকার হাসান শিবলু, মোহাম্মদ সুজাউদ্দৌলা ও মোহাম্মদ জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, উপপ্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে গ্রেড 4 বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগগুলোর অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে। মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন মাহমুদ দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন ডিজিটালের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আদালতকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহারের চেষ্টা হলে তার কঠিন পরিণতি হবে, হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামের পাঁচলাইশে এনসিপি চট্টগ্রাম বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠিত হয়েছে। সেই গণভোটের রায়কে বাতিলের চেষ্টা চলছে আদালতকে ব্যবহার করে। চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনও কমেনি, তাদের প্রতিহত করতে হবে। এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না উল্লেখ করে নাহিদ বলেন, যেখানে আওয়ামী লীগ অফিস খুলবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে বলেও জানান তিনি। পাশাপাশি গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের জন্য
সরকারকে আহ্বান জানান। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি আদালতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপির ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গণভোট ও জুলাই সনদ বিষয়ে জনগণের অভিপ্রায়কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট পিটিশন করা হলেও বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশগ্রহণ করেন বলে অভিযোগ করেন এনসিপি মুখপাত্র। বাংলাদেশ সোসাইটি ইনক এর উদ্যোগে নিউ ইয়র্কের জয়া পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল এবং কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে রবিবার নিউ ইয়র্কের অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেরাত প্রতিযোগিতা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। ইফতারের পূর্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে আহ্বায়ক ছিলেন কামরুজ্জামান কামরুল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।